আজকের সংবাদ শিরোনাম। আলগা হচ্ছে ট্রাম্পের রাশ, পিছু হটছেন রিপাবলিকানরা। নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাইডেন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে পরমাণু চুক্তির অঙ্গীকার মানা হবে। মির্জা ফখরুল কোয়ারেন্টাইনে। তুরস্কে কারফিউ দিলেন এরদোয়ান। তুর্কি পণ্যে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা সৌদি আরবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আইনি লড়াই চালিয়েও নির্বাচনের ফলাফলে তেমন পরিবর্তন আনতে পারছেন না ট্রাম্প। রিপাবলিকান দলের নেতারা প্রকাশ্যে স্বীকার না করলেও কার্যত পরাজয় মেনে নিচ্ছেন। জো বাইডেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রকাশ্যে তা না স্বীকার করলেও আড়ালে সেই বাস্তব মেনে নিচ্ছেন রিপাবলিকান দলের নেতারা। কিন্তু বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চটাতে চাইছেন না কেউ। এদিকে ট্রাম্প একাধিক রাজ্যে পুনর্গণনার দাবি ও নির্বাচনে অনিয়মের সংক্রান্ত মামলা করেও নিজের জয় প্রমাণ করতে পারছেন না। যেমন উইসকনসিন রাজ্যে এমনকি বাইডেনের জয়ের ব্যবধান আরও বাড়তে পারে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মিশিগান ও পেনসিলভানিয়া রাজ্যেও ট্রাম্প নিজেকে জয়ী প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার পুনর্গণনার পর জর্জিয়া রাজ্যেও সম্ভবত বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে চলেছে। রাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ও রিপাবলিকান দলের নেতা বলেছেন, বাইডেন ট্রাম্পের তুলনায় প্রায় 14,000 ভোটে এগিয়েছিলেন। পুনর্গণনা সত্ত্বেও সেই সংখ্যায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ট্রাম্প অবশ্য নতুন করে পুনর্গণনার আবেদন করতে পারেন। উল্লেখ্য, গোটা দেশে ট্রাম্প বাইডেনের তুলনায় প্রায় 58 লাখ কম ভোট পেয়েছেন। কমপক্ষে 3টি বড় রাজ্যে নির্বাচনের ফলাফল বদলাতে না পারলে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন না। অথচ বাস্তবে এমন সম্ভাবনা কার্যত অসম্ভব। তবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত ট্রাম্প আইনি লড়াই চালিয়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে রিপাবলিকান দলের একের পর এক নেতা বাইডেনের জয় পরোক্ষভাবে মেনে নিচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কমলা হ্যারিস সংসদ সদস্য হিসেবে চলতি সপ্তাহে সেনেটে ফেরার পর রিপাবলিকান দলের সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প নিজে পরাজয় স্বীকার করা পর্যন্ত তারা এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেবেন কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া ট্রাম্প 7 কোটিরও বেশি ভোট পেয়ে রিপাবলিকান সমর্থকদের আস্থার প্রমাণ দিয়েছেন বলে দলের নেতারা প্রেসিডেন্টের বিরোধিতা করতে চান না। 2024 সালে ট্রাম্প আবার দলের মনোনয়ন পেলে তিনি বিক্ষুব্ধ নেতাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারেন, এমন আশঙ্কাও কাজ করছে। এছাড়াও চলতি বছর জানুয়ারি মাসে সেনেটের 2 আসনের জন্য নির্বাচনের স্বার্থেও নেতারা ঐক্য বজায় রাখতে চাইছেন। এমন অনিশ্চয়তা সত্ত্বেও জো বাইডেন 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা 2.5 লাখের মাত্রা পেরিয়ে যাবার পর প্রেসিডেন্ট হিসেবে তিনি অবিলম্বে মহামারী মোকাবেলার কাজে মন দিতে চান। তবে বিদায়ী ট্রাম্প প্রশাসন কোনো রকম সহযোগিতা না করায় বাইডেন টিমের সমস্যা হচ্ছে। বিশেষ করে গোয়েন্দা সংস্থার দৈনিক ব্রিফিং না পাওয়ায় ভবিষ্যৎ প্রশাসন দেশের জন্য হুমকি সম্পর্কে কোনো পূর্বাভাস পাচ্ছে না। এ অবস্থায় তাকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করতে হচ্ছে। ট্রাম্প টিমের কিছু কর্মকর্তা অবশ্য নীরবে কিছু সহায়তা শুরু করেছেন। অপরদিকে নির্বাচন বর্জন করা বিএনপির খেলায় পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাম কায়ান্তে প্রার্থী হিসেবে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করবে বিএনপি, এটা সবারই ধারণা হয়ে গেছে। বৃহস্পতিবার 19 নভেম্বর সকালে গণভবন থেকে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে এ সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিএনপির মিথ্যাচারের ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, উপনির্বাচনের দিনে ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা আগুন দিয়েছে, তা প্রমাণিত। সম্মেলন হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর দ্বিতীয় সভা বসে। করোনা সংকটের এই সময়ে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দেশ ও মানুষের জন্য আওয়ামী লীগের অবদানের বিভিন্ন দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
আওয়ামী লীগের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক। দ্রুত সম্মেলন করা সহ তৃণমূলকে শক্তিশালী করতে দেন বিভিন্ন নির্দেশনা। প্রধানমন্ত্রী বলেন, মানুষ আমাদের ভোট দিচ্ছে একটাই কারণে, সেটা হলো জনগণ উপলব্ধি করতে পেরেছে যে আওয়ামী লীগ আসলে জনগণের উপকার হয়। আওয়ামী লীগ একটা সংগঠন, আমাদের পূর্বে প্রস্তুত ছিল আমাদের অর্থনীতি কি হবে, আমরা সামাজিক উন্নয়নের জন্য কি করতে পারবো, আমরা সামাজিক নিরাপত্তার জন্য কি করব, দেশের উন্নয়ন কিভাবে হবে সেদিকে কিন্তু আমরা কাজ করেছি। এটা আওয়ামী লীগ এর প্রতিটা নেতাকর্মীদের চিন্তা করতে হবে। তাৎক্ষণিকভাবে কোনো কিছু পাওয়াটা বড় কথা না, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই বড় কথা। বক্তব্যে বিভিন্ন নির্বাচনে বিএনপির ভূমিকাও সমালোচনা করেন সরকার প্রধান। ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ী করেন তিনি। সরকার প্রধান বলেন, উপনির্বাচনে তারা নাম কায়াস্তে প্রার্থী দেয়, খুব হইচই করে, তারপর ইলেকশনের দিন দুপুরবেলা তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমি বলবো এটা তাদের একটা পরিকল্পিত খেলা। করোনা পরিস্থিতির এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। দেশের মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন পেতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দেশটি নিজ থেকেই পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে আসবে। বুধবার তেহরান একথা বলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 4 বছর ইরানের ওপর খড়গহস্ত ছিলেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। ইতোমধ্যে বিদায়ী মার্কিন প্রশাসন দেশটির ওপর নিষেধাজ্ঞা দ্বিগুণ করেছে। এদিকে বাইডেন যে অবস্থান থেকে সরে আসার অঙ্গীকার করেছেন। তেহরানে সরকার পরিচালিত ইরান ডেইলিতে প্রকাশিত এক মন্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, কোনো আলোচনা ও শর্ত ছাড়াই ইরান নিজ থেকেই পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে আসবে। জারিফ বাইডেনকে পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ এবং তাকে 30 বছর ধরে চেনেন উল্লেখ করে বলেন, হোয়াইট হাউসে আসার পর বাইডেন 3টি নির্বাহী আদেশের মাধ্যমে সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন। বাইডেন প্রশাসন তাই করলে ইরান শিগগিরই পরমাণু চুক্তিতে ফিরবে বলে তিনি জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্প প্রশাসনকে বাজে উল্লেখ করে বলেছেন, বাইডেন প্রশাসনের পরমাণু চুক্তির সময়কার পরিবেশ ফিরিয়ে আনতে পারে। উল্লেখ্য, ওবামার সময়ে 2015 সালে এই চুক্তি করার সময় বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। অপর দিক থেকে নিকট এক আত্মীয় কোভিড পজিটিভ হওয়ায় নিজ বাসা উত্তরায় 14 দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 19 নভেম্বর সকালে তিনি এক ভার্চুয়াল আলোচনায় কথা জানান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সশরীরে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমি দুঃখিত যে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, কারণ এখন আমার বাসাতে করোনা ধরা পড়েছে, যার ফলে আমি এখন 14 দিনের যে আইসোলেশন, সেই আইসোলেশনে আমাকে থাকতে হচ্ছে। বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের ইসলামের শ্যালক কাজী একরামুল রশিদ তার উত্তরার বাসায় করোনায় আক্রান্ত হন। বর্তমানে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, করোনা এখন সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক নেতাকে আমরা এই করোনায় হারিয়েছি। বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান সহ এরকম অনেক নেতাকে ইতোমধ্যে আমরা করোনার কারণে হারিয়ে ফেলেছি। আমি অনুরোধ করব সবাইকে, এখন একটা কঠিন সময়, একটা দুঃসময়। এই দুঃসময় আমাদের কিন্তু জাগ্রত হতে হবে, জেগে উঠতে হবে এবং জেগে উঠতে হবে মনের দিক থেকে। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উপলক্ষে গুলশানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে তুরস্কে করোনায় এই পর্যন্ত 11,800-এরও বেশি মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত 4,21,000 ছাড়িয়েছে। এর মধ্যে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে দেশটিতে। প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় তুরস্কে কারফিউ জারি করা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, সপ্তাহান্তে দেশে আংশিক কারফিউর কার্যকর হবে, তবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষজন চলাচল করতে পারবে, যাতে সরবরাহ ও উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি না হয়। মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানীর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান একথা বলেন। বয়স ভেদে বিধিনিষেধ আরোপ হবে। এদিকে দেশটিতে সিনেমা হল এ বছরের শেষ সময় পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মল, মার্কেট, রেস্তোরাঁ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে, তবে রেস্তোরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে। এরদোয়ান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতি বছরের পুরো সময় অনলাইনেই চলবে। দেশে সব খেলাধুলার প্রতিযোগিতা দর্শকবিহীন চলবে। শীত চলে আসায় ব্রিটেন, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশে নতুন করে লকডাউন দিয়েছে। বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন 13,53,000-এরও বেশি মানুষ। অপরদিকে মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের উপর আছড়ে পড়তে শুরু করেছে। অক্টোবর মাস থেকে সৌদি এবং তুরস্কের মিডিয়া ছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দিনের পর দিন যেসব খবর বেরোচ্ছে তাতে স্পষ্ট যে সৌদি আরব তুরস্কের এরদোগান সরকারের ওপর চাপ প্রয়োগের উপায় হিসেবে বাজার বন্ধের কৌশল নিয়েছে। নির্ভরযোগ্য ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস বলছে যে তুরস্কের পণ্য আমদানির ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা চাপিয়েছে সৌদি আরব। যদিও মিডিয়ার প্রশ্নের মুখে সৌদি সরকার এখনও বলে যাচ্ছে যে তুরস্ক থেকে পণ্য আমদানির উপর রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা নেই। সাংবাদিক, পর্যবেক্ষক এবং তুরস্কের ব্যবসায়ী মহল অবশ্য নিশ্চিত যে তুর্কি পণ্য বয়কটের যে ক্যাম্পেইনের পেছনে রয়েছে দেশটির সরকার। সৌদি সরকারের ইচ্ছেতেই যে এই বয়কট ক্যাম্পেইন চলছে তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহে, যখন সৌদি খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ বিভাগ এসএফডিএ তুরস্ক থেকে সব ধরনের গোশত, মাছ, ডিম এবং দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি স্থগিত করার সিদ্ধান্ত জানায়। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এবং আরও কিছু মিডিয়া জানিয়েছে যে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় সৌদি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে দেশের রফতানি প্রতিষ্ঠানগুলোকে সৌদি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রকাশ্যে এই তুর্কি বয়কট ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের শীর্ষ এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী সমিতি রিয়াদ চেম্বার অব কমার্স। সমিতির প্রধান আজলান আল আজলান অক্টোবরের মাঝামাঝি এক বিবৃতি জারি করে সৌদি নেতৃত্ব দেশ এবং সৌদি জনগণের বিরুদ্ধে অব্যাহত বৈরী আচরণের প্রতিবাদে তুরস্কের তৈরি সবকিছু বর্জনের ডাক দেন। ওই বিবৃতির মূল বার্তা ছিল, তুরস্কে কোনো বিনিয়োগ নয়, তুরস্ক থেকে কোনো আমদানি নয় এবং তুরস্কে কোনো পর্যটন নয়। অনেক দোকানের সামনে বড় হোর্ডিং টাঙিয়ে তুর্কি পণ্য না কেনার আহ্বান জানানো হয়েছে। সরকারপন্থী সৌদি বিশ্লেষক, বুদ্ধিজীবীরা গণমাধ্যমে এই বয়কটের পক্ষে যুক্তি তুলে ধরে জনমত তৈরির চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি আরব নিউজ পত্রিকায় সুপরিচিত সৌদি রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক ডক্টর হামদান আল সেহরি দাবি করছেন, মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে তুরস্কের মাথা গলানোর কারণেই নাকি এই বয়কট। আরব বিশ্বের নেতৃত্ব প্রভাব প্রতিপত্তি নিয়ে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে রেষারেষির পারদ ক্রমেই বাড়ছে। 2011 সালে তথাকথিত আরব বসন্তের প্রতি তুরস্কের অকুণ্ঠ সমর্থনের পর থেকে রিয়াদ আঙ্কারা সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং এরপর 2017 সালে সৌদি আরব এবং তার মিত্ররা যখন কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন প্রেসিডেন্ট এরদোয়ান কাতারের সমর্থন এগিয়ে আসেন। এরপর 2018 সালে ইস্তানবুলের সৌদি কনসুলেটের মধ্যে সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট এরদোগান যেভাবে সৌদি রাজপরিবারকে দায়ী করেছেন তাতে দুই দেশের সম্পর্ক পরবর্তীতে আরও খারাপ হয়ে গেছে। বয়কটের পরিণতি। আমদানির পরিসংখ্যান অনুযায়ী তুরস্ক সৌদি আরবের 12তম বাণিজ্য সহযোগী দেশ। 2019 সালে তুরস্ক থেকে সৌদি আরব 320 কোটি মার্কিন ডলার পণ্য আমদানি করে। তবে সৌদি দৈনিক আল আরাবিয়ায় এই বয়কট নিয়ে এক নিবন্ধে অর্থনৈতিক বিশ্লেষক আমাল আব্দুল আজিজ আল হাজানি বলেছেন, রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার সাথে সাথে 2017 সাল থেকে সৌদি তুরস্ক বাণিজ্য সম্পর্ক সংকুচিত হচ্ছে। গত 2 বছরে বাণিজ্য হ্রাস পেয়েছে কমপক্ষে 25%।